দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। আমাদের আজকের আলোচনার বিষয় বস্তু বা শিরোনাম আমরা দিয়েছি দোষারোপের ফাঁদে রাজনীতি। এটা কারণ হচ্ছে যে আপনি গত কয়েকদিনের রাজনীতি যারা ফলো করছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বেশ কিছু ঘটনা ঘটেছে, যেসব ঘটনায় আসলে রাজনৈতিক দলগুলো একে অন্যের বিরুদ্ধে নানা ধরনের দোষারোপ, নানা ধরনের অভিযোগ করছেন। বিশেষ করে ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে হামলার ঘটনার পরে এনসিপি এবং বিএনপির নেতাদের মধ্যে এক ধরনের কথা পাল্টা দোষারোপ আমরা ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লেখা নিয়ে বিভিন্ন দলের যারা, বিশেষ করে বিএনপির যারা নেতারা আছেন তারা নানা ধরনের উষ্মা প্রকাশ করছেন যে আসলে এখন মত প্রকাশের স্বাধীনতা সঙ্গে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যেভাবে লেখালেখি হচ্ছে সেটি আসলে কতটা যায়, সেটি নিয়ন্ত্রণের প্রয়োজন আছে কিনা, এমন ধরনের কিন্তু কথাবার্তা আসলে সব কিছু মিলিয়ে যাচ্ছে। আসলে আলোচনা করব সাম্প্রতিক রাজনীতির বিষয়গুলো, নিশ্চয়ই আমাদের আলোচনায় থাকবে। আমাদের সঙ্গে দুজন অতিথি থাকবেন, একজন চলে এসছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, জবানের সম্পাদক রেজাউল করিম রনি আছেন। স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং আমরা প্রত্যাশা করছি কিছুক্ষণের মধ্যেই এনসিপির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ আমাদের সঙ্গে যুক্ত হবেন। যেটা শুরুতে বলছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনার পরে ঝিনাইদহে ও বেশ আলোচনা এই বিষয়টি নিয়ে। আপনার একটু জানতে চাইবো যে এটা আপনার কাছে কি মনে হয় যে এটাকে একটা তাৎক্ষণিক ঘটনা, এলাকার ঘটনা, নাকি আসলে এর পেছনে রাজনীতির কোনো ব্যাপার আছে, ভবিষ্যতে কোনো রাজনীতির কোনো ব্যাপার আছে? দেখেন, এটা নিয়ে আলোচনা করাটা আমার জন্য ডিফিকাল্ট। কারণ হইলো, এর আগে আমি যখন হামলা হয়েছিল আমার ছোট ভাই নাসিরউদ্দিন পাটোয়ারির উপর, আমি বলছিলাম যে পারমাণবিক ডিম হামলা। তো এখন নাসিরউদ্দিন পাটোয়ারি সফল, সে এমন এমন কার্যক্রম করে যে আপনার এই তারা কেউ মারুক এটা সে চায়। কিন্তু মুশকিল হলো এগুলো দিয়ে আসলে রাজনীতি হয় না, রাজনৈতিক আচরণ এগুলো না। এবং এগুলো সোশ্যাল মিডিয়াতে এক ধরনের আলোড়ন তৈরি করা, টিকটকের কন্টেন্ট তৈরি করা, হ্যাঁ, ফেসবুকের রিলসের জন্য হয়তো কাজে লাগতে পারে, এগুলো কোনো পলিটিক্যাল আচরণ না। আরেকটা হলো যে বিএনপি তাকে মারুক, এটাই তো তার কামনা বাসনা। বিএনপি কেন এই কাজটা করতে যাবে? আমি একটা উদাহরণ দিছিলাম যে ধরেন আগের দিনে ছিনতাই হইতো কিভাবে, একটা সংঘবদ্ধ চক্র থাকতো, তারপরে ধরেন একজন যাইয়া, একটা ভদ্রলোক যাচ্ছে, মানে যে টার্গেট যাকে ছিনতাই করা হবে তার গায়ে ধাক্কা মারতো, তারপরে 4-5 জন আইসা ঘিরতো, হ্যাঁ, তর্কাতর্কি হইতো, তারপরে ঠেক দিয়ে সব নিয়ে নিত। তো ফলে এটা একটা কমন মডেল। যখন মানুষ জানাজানি হয়ে গেল, তখন কেউ যখন ধাক্কা লাগাইতো তখন কেউ তর্ক করতো না, দূরে থাকতো, যে ধাক্কা মারছে কারণ এরপর তর্কে গেলেই বাকি সিনারিওটা হইলো সে পথের ফকির হয়ে যাবে। একইভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন কোনো জায়গায় যায়, বিএনপির লোকজন 1000 মাইল দূরে থাকে এটা দেখে, কারণ জানে যে ওখানে কোনো না কোনোভাবে যদি যায় জড়ায়, হ্যাঁ, তাহলে পরে একটা না একটা ঘটনা ঘটবে। হ্যাঁ, লোকালি ধরেন হয়তো ছাত্রদলের কেউ বা অঙ্গ সংগঠনের নেতাকর্মী, এগুলো তো সবসময় থাকেই। আমি বলছি মূল যারা পলিটিক্যাল নেতৃত্ব, যারা কনসাস সচেতন নেতৃত্ব, তারা সবসময় এই ধরনের অ্যাক্টিভিটি থেকে, পাটোয়ারি টাইপের অ্যাক্টিভিটি থেকে, এই যে ধরেন সে এখানে ঢাকা 8-এ মির্জা আব্বাসকে নিয়ে হেন কোনো কুরুচিপূর্ণ বক্তব্য নাই, হেন কোনো আপনার এবং তার বাসার সামনে গিয়ে, হ্যাঁ, গান বাজানো কোন ধরনের নির্বাচনী প্রচারণা। হ্যাঁ, মির্জা আব্বাসের বিরুদ্ধে আপনি কথা বলেন বা বিরুদ্ধে সেগুলো করেন আপনি, কিন্তু যেই লেভেলের মানে বিরক্তি উৎপাদন করেছে, উত্তক্ত করেছে, তারপরে কিন্তু মির্জা আব্বাস কিচ্ছু বলেনি। তো কেন বলেনি? কারণ মির্জা আব্বাস একজন, তার পক্ষে বিপক্ষের লোকজন আপনি যাই থাকেন, তাকে পছন্দ অপছন্দ আপনি যাই করেন, কিন্তু সে অভিজ্ঞ পলিটিশিয়ান, হ্যাঁ, সে জানে কোনটা রাজনৈতিকভাবে নিতে হয়, কোনটা নিতে হয় না। হ্যাঁ, সবাই মির্জা আব্বাসকে সব অ্যাক্টিভিটি পছন্দ করে বা আমিও করি, সেটা আমি বলছি না, কিন্তু আমি বলতেছি সে যেভাবে ডিল করেছে এইটাই ম্যাচিউর পলিটিশিয়ানরা ডিল করে। হ্যাঁ, অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি এটা দিয়ে কি গেইন করলো? আপনারা ধরেন যে মানে ডেফিনেটলি যে কোনো মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, তারপরে হলো তার যেটা বলে যে আপনার সভা সমাবেশ করার অধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে তো এগুলির কোনো সম্পর্ক নাই, এগুলোর একটাও তো সে করতে চাচ্ছে না। সে যেগুলো যে সফরগুলো করে, এগুলো কী রাজনীতি, কী রাজনৈতিক বক্তব্য দেয়, সে কী রাজনৈতিক পলিসি নিয়ে সে জনগণের কাছে যায়, জনগণকে সে কী বলে, 2-4টা আপনার হাস্যকর কমেন্ট করা ছাড়া কোনো মানে কোনো কর্মসূচি ভিত্তিক ভিজিট তো আমরা দেখছি না। তো এইটাকে এন্টারটেন করা এবং তার যে উদ্দেশ্যটা একটা মায়ের খাইয়া সফল হওয়াই করা, এই উদ্দেশ্য সফল করার দায়িত্ব তো বিএনপি নেয় নাই। তো ফলে এইটা নিয়ে আমি মনে করি না ওরকম কোনো সিরিয়াস আলোচনা করে
হ্যাঁ আপনার মানে কি বলে যে কোনো পলিটিক্যাল ফায়দা আছে। কিন্তু একটা সময় যদি আমি আওয়ামী লীগের আমার কথা চিন্তা করি, ওই সময় তো এই যে এখনকার প্রতিমন্ত্রী নুরুল হক নুর, তিনি তার ব্যাপারে এটা ছিল যে ছাত্রলীগ তাকে মেরে মেরেই এত বড় নেতা বানিয়ে দিল। থ্যাংক ইউ, এটা এই উদাহরণটা আপনি দিবেন জানতাম। এটা কারণ আপনি বললেন আমলটা ছিল আওয়ামী লীগের আমল, একটা অনির্বাচিত অগণতান্ত্রিক সরকার ছিল এবং সেই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করাটা একটা বীরত্বের কাজ ছিল। নুরুল হক নূর সহ যারা ওই সময় রাস্তায় দাঁড়াইছিল, আন্দোলন করছিল, তারা হলো একটা বীরত্বপূর্ণ কাজ করছিল। আর এখন কি, এখন একটা নির্বাচিত সরকার, স্ট্যাবিলিটি দেখেন আপনার দুই ধরনের। আমরা একটা ব্রুটালিজমের মধ্যে ছিলাম। আমি একটা বই পড়তেছি, হ্যাঁ, এমবেম্বের, এটা বিখ্যাত একজন তাত্ত্বিক, ব্রুটালিজম। তো ব্রুটালিজমটার মধ্যে আপনার এখানে দুই ধরনের পলিটিক্স থাকে, একটা হলো মানে অ্যাক্টস অফ ডেমোলিশন অ্যান্ড আরেকটা হলো অ্যাক্টস অফ কনস্ট্রাকশন। আপনি কোন ধরনের অ্যাক্ট করছেন, ডেমোলিশন করা, কোনো কিছু একদম ডিস্ট্রয় করে দেওয়া, অ্যানার্কি তৈরি করে এটা করছেন, নাকি আপনি একটা কনস্ট্রাকটিভ গঠনমূলক রাজনীতি করছেন, সেটা দিয়ে আমরা বুঝবো আপনার রাজনীতির এসেন্সটা কী। আপনি যদি ডেমোলিশনের পলিটিক্সের মধ্যে থাকেন একটা নর্মাল টাইমে, একটা কনস্ট্রাকটিভ টাইমে, বুঝতে হবে আপনার আসলে কোনো রাজনীতি নেই, এনার্কি আপনার ভবিষ্যৎ, এবং আপনি সমাজকে আলটিমেটলি একটা ব্রুটালিজমের দিকে নিয়ে যেতে চান। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে যে আপনি এই যে ফ্যাসিবাদী আমলের যে প্রতিরোধ, হ্যাঁ, আপনি হ্যাঁ নুরুল হক নুরু কি মাইর খাওয়ার জন্য এগুলি করতো, নাকি তাকে বাইসা যেন থাকতে পারে, সেই চেষ্টা করতে করতেই তার সময়টা গেছে এবং অকথ্য নির্যাতনের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। এবং সর্বশেষ গণঅভ্যুত্থানের সময় সে জেলে, তাকে আপনি দেখতেছেন যে কীভাবে রিমান্ডে নেওয়া হয়েছে, অর্ধম মানে মৃত অবস্থায় তাকে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। তো আপনার সেই অবস্থার সাথে এই অবস্থার কোনো রকম কোনো তুলনা চলে না। এবং নূরের উপর এটা করে আওয়ামী লীগ নূরের উপর এটা করে যেই ক্ষতিটা করছে নিজের রাজনীতির, সেই ধারাবাহিকতা তো আপনারা ধরেন এই কন্ডিশনের সাথে কোনো রকম কোনো মিল নাই। এবং আরেকটা হলো যে বিএনপির কোনো লোক আপনার ধরেন যে যেহেতু এই রাজনীতি করেন, আওয়ামী লীগের মডেলটা এটা অচল হয়ে গেছে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, ফলে কেউ যদি এই আশা করে যে বিএনপি একটা আওয়ামী লীগ হবে, তারপরে তারা মারবে, মাইরা মেরে সে নেতা হবে, এটা তো তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলতে হবে। আমাদের সঙ্গে এরই মধ্যে এনসিপির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ যুক্ত হয়েছেন। স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে। এবং আমরা কথা বলছিলাম এই নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেবের উপর যে হামলাটা হলো, সেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আসলে এই হামলাটা কি একটা মানে তাৎক্ষণিক কোনো বিষয় আপনার মনে করেন কি, নাকি এর পেছনে আসলে মানে বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি এর পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে? এবং আমি রেজাল করিম রনিকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলছেন আসলে নাসিরউদ্দিন পাটোয়ারী মানে নিজেই চায় যে তার উপর হামলা হলে মানে একটা রাজনৈতিক ফোকাসটা তার উপর আসে। ধন্যবাদ আপনাকে, আপনার সহালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা খুবই আনফরচুনেট যে আসলে এইরকম একটা হামলাকেও যদি রনি ভাইরা যদি জাস্টিফাইড করে, যেটা জাস্টিফাই করছি না এটা কোনোভাবেই। আমরা আপনি প্রশ্নটা করার মধ্যে যেটা বলবো যে দেরি করে আসাতে না, আমি সাইদ মুস্তাফিজ আমি আসার সময় আমি লাইভ দেখছিলাম, আপনি বলতেছিলেন যে হামলা আমি নাসিরউদ্দিন পাটোয়ারী সমর্থন করে নাসিরউদ্দিন পাটোয়ারী মার খাওয়ার জন্য এই কাজগুলো করছে বা এটা আসলে খুব লেম, এরকম আপনি বলছেন। আপনার কোথায় জাস্টিফাই করলাম? এই যে কমেন্টারি, এটা মিথ্যা, এই প্রতিবাদ জানায় রাখলাম, আলোচনা প্রতিবাদ জ্বালায় রাখেন, কিন্তু আপনার এই 8 মিনিট যতক্ষণ বক্তব্য রাখছেন এটা তো পরবর্তীতেও দেখতে পারবেন। তো ওই যে ধরেন যে এই যে ক্ষমতার যে একটা স্বাদ গায়ে লাগানো, এই যে রনি ভাইদের গায়ে লেগে গেছে। তারা, আমি জানি না তিনি কতদিন ধরে আসলে বিএনপি করেন, তিনি বিএনপির থেকে বড় বিএনপিকে সে যেভাবে আসলে সবকিছুতে ব্লাঙ্ক চেক দিয়ে বৈধতা দিয়ে দিচ্ছে, মানে আল্লাহ তাআলা, আমি দোয়া করি তাকে যেন একটা ভালো মূল্যায়ন যেন পায়। আমি ন্যারেটিভের বারে একটু ফ্যাক্ট নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তো সেই ন্যারেটিভ আর ফ্যাক্টের ধাঁধায় একটা মানুষ ঝিনাইদহে সে হচ্ছে নামাজ পড়তে গেছে, সেখানে বিএনপির এই মানে ছোট লোক জাতের যে নেতারা, তারা যে ডিমের হামলা করে দিল, যাই হচ্ছে যে অস্ত্র নিয়ে হামলা করে ফেললো। মানে এটা কোন রাজনৈতিক ভাষা? মানে সে সেখানে কি করছে? আমি নাসিরউদ্দিন পাটোয়ারীর জায়গায় আমি কোনো ডিফেন্ড করতেছি না, কিন্তু আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারকে রাজনৈতিকভাবে ডিল করেন। সে রাজনৈতিকভাবে যা যা বলতেছে আপনারা রাজনৈতিকভাবে ডিল করেন। আপনি তো আছেন, রনি ভাইয়ের মতো লোকজন আছে, তাদের কথাবার্তা তো এই টাইপের আমি শুনি যে এই ডানা ওই ডানা, এরকম করে অনেক রকম সে কথাবার্তা বলে। তো এক একজনের এক এক রকম স্টাইল আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলে এক এক রকম স্টাইল আছে। এই সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে বিএনপির আমি দেখছি এক একজন রাজনৈতিক নেতার এক এক রকম প্যাটার্ন। তো নাসিরউদ্দিন পাটোয়ারী তার মতো করে কথাবার্তা বলছে, এই জন্য তার আপনাকে মারতে হবে? মানে আপনার আর রাজনৈতিক আর কোনো উইপন নাই, আপনার ঘুরে ফিরে সে আওয়ামী লীগের উইপন ইউজ করতে হবে আবার। এবং তারা যে হাসি তামাশাগুলো করতেছে, এটা দেখে আমার মায়া লাগতেছে যে এদের যে আসলে মানে বিপদ যে কতটুকু ঘনীভূত। এই আওয়ামী লীগরা যেভাবে, এই যে দেখেন আওয়ামী লীগরা নিজেরা মারতো,
ছাত্রদল বলি, বিএনপি বলি, জামাত বলি, তাদেরকে নিজেরা মেরে আবার হচ্ছে নিজেরাই হচ্ছে যে তাদেরকে বিচারিক কার্যক্রমে নিয়ে আসতো। আজকে আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, এবং আপনার মনে আছে যে যেই সময়টায় মানে পুরো ক্যাম্পাসে মানে সব ছাত্রদেরকে আসলে উৎখাত করে ফেলছিল, হলগুলো খালি করে ফেলছিল, এবং আবু সাইদ মারা যাওয়ার পরে সেইভাবে কিন্তু কোথাও জানাজা হয়নি। তো আমাদের এই যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, ঝিনাইদহে যিনি এবারের মেয়র প্রার্থী, তো উনি হচ্ছে সে সময় হচ্ছে যে জানাজাটা পড়াইছিলেন। ওটা কিন্তু অনেক সাহসের একটা ব্যাপার ভাই। মানে আপনি এখন অনেক কিছু বলতে পারেন, এখন অনেক এইরকম বৈফন্য নেতারা বের হয়েছে, অনেক বুদ্ধিজীবী বের হয়েছে, অনেক তাত্ত্বিক বের হয়েছে, এই লন্ডন থেকে, শিলং থেকে, বহুত জায়গাতে বহুত লোক আসছে। ওই সময় এই গাছটা দেখানোর মতো কিন্তু লোকজন ছিল না। আপনি যখন ফেস করতেছেন, আপনি ইমামতি করে নামাজটা পড়াচ্ছেন, সামনের সারিতে যারা দাঁড়ায় কথা বলতেছে বা যারা দাঁড়ায় নামাজটা পড়তেছে, তারা কিন্তু জীবনের যান হাতে নিয়ে হচ্ছে সেই কাজগুলো করছে। তো সেই মানুষটার কি অন্যায় আপনি তাকে আজকে মানে তাকে গ্রেফতার করে নিয়ে চলে গেলেন? আর যারা মারলো তারা হচ্ছে যে হাওয়া দিয়ে ঘুরতেছে আর রনি ভাইয়ের উদযাপন করছে। আর এগুলো শুরু, এইগুলো এনসিপিরা এখন দেখাইতেছে, দেখ আমাদের কত শক্তি। আরে ভাই, আপনাদের বাপদেরও এই সুযোগ ছিল না যে আমাদেরকে এরকম করে ভয় দেখানোর? আমাদের এই গ্রেফতার ভয় দেখানোর যদি মনে করে রনি ভাইরা যে আমরা ভয় পেয়ে একদম তাদেরকে তুলু করবো সারাদিন, এটা ভুল ধারণা। তারেক রেজা যখন পুলিশ তুলেছে হাসতেছিল, কারণ এই জেল জুলুমের ভয়ে এই মানে তরুণদেরকে আপনারা দেখায় আসলে তাদের রাজনৈতিক জায়গাটা বাধাগ্রস্ত করতে পারবেন না। এটা খুবই মানে মানে আমার কাছে দুঃখজনক লাগে। মানে সালাউদ্দিন আহমেদ, মানে আমি জানি না ওনাদের আসলে কি মানে ছিল, ভূমিকা ছিল, মানে এগুলো নিয়ে এখন কোশ্চেন করতে হবে। এই তরুণ যে ছেলেটাকে আজকে আপনারা গ্রেফতার করলেন, তার সাথে যদি আমি তুলনাই করতে চাই, এই সালাউদ্দিন আহমেদ বা তারেক রহমান বা এই যে তারা যারা আছে তাদের সাথে আমি তুলনা করবো, তারা তো বিদেশে আরামাইশেই ছিল। আপনি বলেন যে সালাউদ্দিন আহমেদ গুম, আগে এই জিনিসটা তো আগে ক্লিয়ার করতে হবে। বিভিন্ন রকম এখন ব্যাখ্যা দেয় না, তিনি গুম ছিলেন, তারপর গ্রেফতার করে তাকে সেফলি এটা রাখা হয়েছে, ওইটা রাখা হয়েছে, সো এখান থেকে এটা পরিচালনা করছে, তারেক রহমান এভাবে এটা পরিচালনা করছে। ভাই, মাঠের রাজনীতি ডিফারেন্ট। আপনারা যেই গণতন্ত্র পুনরুদ্ধারের বুলি এই 17 বছর ধরে আওড়াইছেন, আপনারা তো করতে পারেন। আপনি চূড়ান্ত ফেলার করছিলেন এই 24 ইলেকশনের সময়। কিন্তু এই তরুণ ছেলেরা রাজপথে দাঁড়ায় নিজেদের জীবন দিয়ে, রক্ত দিয়ে বাংলাদেশকে এই ফ্যাসিবাদ থেকে মুক্ত করছে। আবার সেই ফ্যাসিবাদকে আপনারা ফিরে আনতেছেন, আবার সেই বগুড়ার থেকে পুলিশ ধরে আনতেছেন, আবার নানাভাবে দলীয়করণ করছেন, যেখানে হচ্ছে 17 মিনিট 20 মিনিটের মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি হচ্ছে যে বক্তব্য দেয় হলো ছাত্রদলের নেতার মতো, যে আমি তো হচ্ছে যে জাতীয়তাবাদের আদর্শ ছিলাম, আমি বিএনপির এই ছিলাম, ওইটা ছিলাম, আমার বুকের মধ্যে রক্তক্ষরণ হয় তারেক রহমানকে নিয়ে, আমার বুকের মধ্যে রক্তক্ষরণ হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিয়ে। তো একজন পুলিশ যে দায়িত্বরত কর্মকর্তা, যাদের নিয়ে আপনি বলতেছেন যে এই পুলিশকে দলীয় বাহিনী বানিয়ে আওয়ামী লীগ এতদিন ধরে দুঃশাসন চালিয়েছে, আবার আপনি তারেক রহমান হচ্ছে যে মানে কি রকম তার দ্বিচারিতা, সেই প্রোগ্রামে এসে বলতেছে না পুলিশকে কোনো রকম দলীয়করণ করার সুযোগ নাই, পুলিশ হবে স্বাধীন। তার সামনে বসে বসে এই লোকগুলো আবার এই কথা বলতেছে। আবার এগুলা মানে মানে তারা যে কি ফ্যাক্ট দেয় আর কি ন্যারেটিভ দেয়, তারাও কি নিজে বোঝে কিনা, এটা আসলে আমার একটা কথা। প্রথম কথা হলো, দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি এটাকে আমি কোনো পলিটিক্যাল ইস্যু মনে করি না যে বিএনপির এটাকে পলিটিক্যালি মোকাবেলা করতে হবে। আর আমার নিয়ে এনসিপি জামাতের একটা বিশাল কনফিউশন, কেন আমি বিএনপির কোনো পদ পদবিতে নাই বা বিএনপি আমাকে একটা পদ দিচ্ছে না কেন। দেখেন, আমি একটা লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্স প্রেসক্রাইব করি, বিএনপির অনেক পার্টি পজিশনের সাথে আমার দ্বিমত আছে। যাই হোক, পাটোয়ারির এখানে অস্ত্র পাওয়া গেল কার কাছে? এই যে ব্লু টিপ শার্ট পরা যে তার প্রোটোকল বাহিনী যেটা তারা ছিল, তার এনসিপির একজনের কাছে তো অস্ত্র পাওয়া গেল। সেই অস্ত্র কিভাবে আসলো তার কাছে? অস্ত্রের লাইসেন্স কে দিল? হ্যাঁ, বন্দুক প্রথমে বের করছে, যেটা স্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে যে বন্দুক প্রথমে নিয়ে বের করলো, তারপরে একজন আইসা বাধা দিল, পাঞ্জাবি পরিহিত একজন, তারপর সে আবার পকেটে ঢুকাই ফেললো। মানে আপনার জয় খালি ওই বন্দুকটা বের করে দেখছেন, বন্দুক আর আগে হচ্ছে মারামারি গুলো দেখেন না। এখন বন্দুক বের করা এখন এর বৈধ হয়ে যাবে তাদের কাছে, তাদের ন্যারেটিভের কারণে বন্দুক বৈধ হয়ে যাবে। একটা বন্দুকধারী মানে লোক নিয়ে সে যাচ্ছে, তার মানে কি উনি হচ্ছে সন্ত্রাস করাটাই আমি শেষ করি। ওনার ফ্যাক্টর ন্যারেটিভের খেলা। আচ্ছা, আমার সময় আমি বললেন ফ্যাক্ট না বলে উল্টাপাল্টা কথা বলছেন। আরে ভাই, উল্টাপাল্টা কেন আপনি বলতেছেন যে অস্ত্র বের করছে? এটা কেন মানে কথা? অস্ত্র বের করছে ভিডিওতে দেখেন, আপনি ভিডিওতে দেখেন। আপনি আমার উপর হামলা করছেন কেন আগে? হ্যাঁ, এইজন্য আপনি অস্ত্র বের করবেন। অস্ত্র কোথায় বের করছেন? আমি ধরেন ডিম মারছি, এইজন্য আপনি বন্দুক বের করবেন। ধরেন আমি ডিম মারছি, ডিমে মারা আমার কাছে অনেক অস্ত্র নেই, আপনি হ্যাঁ আপনি বন্দুক বের করবেন। তার মানে কি সন্ত্রাস করার জন্য তারা সেখানে গিয়েছিল? এখন একটা কথা আছে, বাংলার ভালো পদ দেয়া। আমার মনে হয় যে বিএনপি যারা আছেন, রনি ভাইকে প্লিজ একটা ভালো পদ দেন। এই লোকটা যেভাবে দলকে সার্ভ করতেছে, মানে অনেক বড় নেতারাও করতে পারছে না। আমি
বিএনপি আমাকে সমস্ত রকম করেন, পদ করেন ভাই, ছাড়ছে, করেন, করেন। বিএনপি আমাকে অনেক রকম অফার কি করছে, সব আমি সেটা deny বোঝা করছি। যাবে, আপনার ফ্রাস্ট্রেশন দেখলে বোঝা যায়। আমার এই যে দেখেন ব্যক্তিগতভাবে আক্রমণ, আচ্ছা, এই ধরনের ব্যক্তিগত guest নিয়ে আক্রমণ আসবেন না করবেন। আপনারা। আচ্ছা, ব্যক্তিগত যাদের আক্রমণ কোনো করবেন। রকম কোনো রেসপেক্ট নাই, এই যে মুখের গুণে পান আপনি কি বেরি, respect করতেছেন? মুখের গুণে জুতার বাড়ি বলেন আপনি একটা কি কথা। respect করতেছেন? আমাকে না, 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 আপনি কি respect করছেন? আপনি আপনি আমার টাইমে এই যদি কেউ আক্রমণকে- ইন্টারফেয়ার করে, না, 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 উনি তাহলে আক্রমণকে কিভাবে তাহলে এদেরকে justify ডাকেন না, করছেন? ডাকেন না। আচ্ছা, আপনি আমার আমি দেবো। কথা হচ্ছে উনি এই আক্রমণকে কিভাবে জাস্টিফাই আচ্ছা, করে? উনি হ্যাঁ। আক্রমণের প্রথম স্টেপ বাদ দিয়ে উনি বলে যে কে বলে বন্ধ বের করছে। উত্তর দিন আপনি, উনি এরকম বলেন- কথাবার্তা ফলে কিভাবে হয়? সন্ত্রাস উনি করাটাই তো একটা যাদের তথ্য সন্ত্রাস। সন্ত্রাস করাটাই যাদের মনোবাসনা, তারা এখন এগুলোকে জাস্টিফাই করবে। আমরা প্রথম বলছি যে যে কোনো অন্যায়, হামলা, অত্যাচার এগুলোর ব্যাপারে রাষ্ট্র দলমত নির্বিশেষে ব্যবস্থা নেবে, কমন পজিশন। সেক্ষেত্রে তারা যদি কন্টিনিউ আপনার একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার রাজনীতি করতে থাকে, এই যে দেখেন রামিসা হত্যাকাণ্ড নিয়ে, রামিসা হত্যাকাণ্ড একটা জঘন্য ঘটনা, কিন্তু এই জঘন্য ঘটনা নিয়ে যারা রাজনীতি করতেছে তারা তার চেয়ে জঘন্য কাজ করে। এরা হলো সেই জঘন্য প্রকৃতির লোক, যে কোনো জঘন্য ঘটনা নিয়ে আরও জঘন্যতম রাজনীতি তারা করবে, কইরা আবার বিপ্লবী ভাব নেবে। এখানে গণ-অভ্যুত্থানে অনেক ব্যাখ্যা দিল, গণ-অভ্যুত্থানের সময় তো আমি সাইদ মুস্তাফিজকে কোথাও দেখি নাই, আমরা তো মাঠে ছিলাম। আমরা শুধু গণ-অভ্যুত্থানের সময় মাঠে ছিলাম না, আমরা 13 সাল থেকে প্রত্যেকটা পর্বে মাঠে ছিলাম। আজকে গণ-অভ্যুত্থানের বড় হয়ে গেছে, তারা স্টেক হোল্ডার হয়ে গেছে তারা। সালাউদ্দিন আহমেদের পিছনে পিছনে ঘুরেন, আপনি আমারে দেখবেন না ভাই। হ্যাঁ, আমরা তো মাঠে দেখি না, আপনারা আমরা সমন্বয় সারাদিন বই পড়লে মাঠের রাজনীতি কারা করে আপনি দেখেন নাই। 18-19 সাল থেকে সাইদ মুস্তাফিজ কি রাজনীতি করে আসছে একটু শিখেন, দেখে আসেন। এই জন্য আপনার বলতে হয় কি যে সমস্ত লোকজন সারাদিন যদি সালাউদ্দিন আহমেদের তোষামোদি করতে থাকেন, আপনি তো মানে দেখবেন না। আচ্ছা, রনি ভাই বলুক, তারপর আপনি না, না, উনি কাদেরকে নিয়ে আসছেন? উনি এই কথা কেন বলেন? আচ্ছা, আপনি কাকে নিয়ে আসছেন যে বলে যে এটা দেখেন আমরা নাই, একজন নতুন একজন করে করে হয়ে হ্যাঁ, গেছে। বাংলাদেশের জনগণ আমাদেরও চিনে, আর এই যে নতুন ভুইফুল লেস গজাইছে বলছে না, এই নতুন লেনজাদের আপনি কবে কার বিএনপি ছিলেন বলেন তো, কবে কার? আমি সব সময়ের বিএনপি, সব সময়ের হ্যাঁ, বিএনপি, সব সময়ের বিএনপি। সবসময় এক জওয়ান পত্রিকার কথা বলে হ্যাঁ, বেড়ান, তা- যেটার একটা ইয়াও বাইরে না। হ্যাঁ, সব সময় আমি বিএনপি, নিজের কোন সময় পরিচয় দেন যে বিএনপি আমি না। বিএনপির চেষ্টা আপনার সমস্যা কি? করতেছি। আচ্ছা, আমি বিএনপি হলে আপনার সমস্যা কি? আরে ভাই, আপনি সেটা প্রকাশ করেন না কেন? করতেছি তো প্রকাশ, সমস্যা বলেন কি যে আমি আপনার? বিএনপির হ্যাঁ, কর্মী, আমি বিএনপির চাই কর্মী, যে সমস্যা হচ্ছে যে কি? বিএনপি আমাকে একটা পদ দিক। এটা আপনি চান, এটা আমি তো চাচ্ছি আপনি তো না। চাচ্ছেন না, আচ্ছা, আপনি frustrated। আচ্ছা, আমরা তার মানে কি? তার মানে কত বড় বেয়াদব, কত বড় নোংরা, দেখছেন, কত বড় কিরকম কুলাঙ্গার কথাবার্তা বলে। দেখছে, বলতেছে যে বিএনপি এই আমাকে ভাই, এটা একটা কি পদ ধরনের দেয়। কথা? উনি কুলাঙ্গার কুলাঙ্গারই বলছেন। তো বলবো আমি। আমার ব্যক্তিগত হ্যাঁ, আক্রমণে যাবো। আমার একটা দলগত নিজের অধিকার নাই। বংশ পরিচয় যদি উনি আমাকে আর এরকম করে ধরেন দেয়, আমি তাহলে বিএনপি হইলো করি, এটা হবে। আমার অপরাধ। তার মানে কি? এই ভাই, যে আওয়ামী ফ্যাসিবাদী দেখেন, জেনারেশন, নিজের 54 বংশ বছরে পরিচয়টা বিএনপি করা যাবে সে না। আমার উপরে কোনো চাপাই বিএনপি দিচ্ছে। যারা করবে তারা কালচারালি অব্রাহ্মণ, এই যে আওয়ামী বয়ান, এটাই তারা উৎপাদন করে। এটা প্রমাণ করার জন্য আমি এই আলোচনাটা ভাই, করলাম। সামান্য একটু আচ্ছা, ক্ষমতার ছিটেফোঁটা পেয়ে আমার এই- কোন এই মানুষ, পিরিয়ডে, আমার সে কোন কুলাঙ্গার টাইমের বলতেছে। মধ্যে কিন্তু সে কুলাঙ্গার বলবো না কেন? একটা লোক কথা বলতেছে, সেখানে কন্টিনিউ ইন্টারফেয়ার করতেছে, তার কথা বলবো। মুস্তাফিজ সাহেব, আমি কি কথা আপনি বলছি তার ভুলভাল টাইমে? কথাবার্তা বলবেন, আপনাকে কি থামানো যাবে না? আপনি ভুলভাল কেন কথা বলছেন? আপনি শুদ্ধতা না, না, দেওয়ার না, কে? আপনি Who are you? আমি আপনার সাথে বসছি। আপনার পিরিয়ডে আপনি বললেন শুদ্ধ আমার কথা। সাথে বসে আচ্ছা, ভুলভাল আমরা কথা আলাদা বলবেন কেন? আপনি কোন পীর? আপনার এই ফ্যাক্ট নেরেটিভের পীরগিরি আচ্ছা, আচ্ছা, আমরা আলাদা আলাদা কথা বলবো। আমার সাথে বসে ভাই আপনি সব উল্টাপাল্টা তথ্য দিতে আচ্ছা, পারছেন আপনি না। কেডা? আমি কেটা মানে আপনি কে? কইছিলেন আপনি? আপনি আমি কইছিলেন? বাংলাদেশের জনগণ, না আমিও বাংলাদেশের জনগণ, হ্যাঁ, আমিও তাহলে আমার বাংলাদেশের কথা নাগরিক। মধ্য দিয়ে শুনতে হবে। তাহলে সত্য কথাটা বলেন। কথা বলার সত্য আবাদত কথাটা জানতে বলেন হবে ভাই। আপনি আচ্ছা, শিখেন। সত্য কথা বলা আচ্ছা, শিখতে হবে। যারা টক শোতে কুলাঙ্গার টুলাঙ্গার গালি বলে দেয়, তাদের পারিবারিক শিক্ষাটা যে কোন লেভেলে, যারা কোন কুলাঙ্গার, স্তরের, তাদের কুলাঙ্গার এবং বলা তারা যাবে। কোন পরিবার থেকে কুলাঙ্গার বিলং করে, আপনারা শুরু করছেন বলা। কোন পরিবার থেকে আচ্ছা, বিলং করে এটা বোঝা যায়। আমরা নিজের বক্তব্যটা দিই। কুলাঙ্গার বলা তাদের কালচার, এই জন্য এটা তার মনে আচ্ছা, করে দিলাম। আচ্ছা, ভাই, আচ্ছা, ঠিক যে আছে, এই ঠিক বিষয়টার আছে, ঠিক সাথে আছে। অভিজ্ঞতা, ধরেন এখানে ইস্যু, যে এই পরিবার তারা থেকে ম্যানিপুলেটর, উঠে আসছে, তারা ভাই, কিরকম যে ম্যানিপুলেট পরিবার করে? থেকে উঠে আসছে তার মনে হয় যে সে অন্যরা আচ্ছা, কুলাঙ্গার। এখন প্লিজ এখন কুলাঙ্গার তারা বাংলাদেশে শুরু করছে বলাটা, এটা আমি তাদেরকে ব্যাক দিলাম। এখানে ইস্যু হচ্ছে কি নিয়ে কথা হচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়ে। সেখানে সে চলে গেল কোথায়? সালাউদ্দিন আহমেদের এখানে, তারপরে শিলং সালাউদ্দিন, হ্যাঁ শিলং, এই যে বলাটা, এগুলি যে ফটো কার্ড, প্রোপাগান্ডা, ভুয়া বট বাহিনীর যে কালচার, এগুলো তারা টকশোতে এসে চর্চা করে। আমার পিরিয়ডে আমি কথা বলবো, আর তার কোনো দ্বিমত থাকলে সে নোট নিবে বা মনে রাখবে, তারপরে বলবে। এভাবেই করি। আমার পুরা পিরিয়ডটার মধ্যে সে কোনো কথাই বলতে দিল না, তারপরে তার কিছু বলা যাবে না। এগুলো কি? এগুলো আলোচনার আদব? সে 100 ভাগ দ্বিমত করুক, অসুবিধা নাই তো। আমি তো তার পয়েন্ট ধরে ধরে আমি নোট রাখছি, আমি কথা বলবো। কিন্তু কোনো প্রত্যেকটা পিরিয়ডের মধ্যে সে ইন্টারফেয়ার করতে, তারপরে আপনারা এই ধরনের লোকজনকে টক আচ্ছা, ঠিক আছে, আমরা আমি তো ঝগড়া করার জন্য টক শোতে আসি না। আমরা ঝগড়া করবো না, প্লিজ। এগুলো কি আলাপ? আমরা আপনি আপনার বক্তব্য দেন, তারপর নিশ্চয়ই সাহেব মুস্তাফিজ তার বক্তব্য। না, এটা তো আপনাদের কথা বলার আদব আগে মেনটেন করতে হবে। আচ্ছা, ঠিক আছে, মিনিমাম কোনো আদব না। আমরা আলোচনা ফিরে আসি। আমরা মানে আলোচনা আমার পুরো পিরিয়ডটার মধ্যে তো, আমার periodটা শুরু করতে দেন। পুরো পিরিয়ডটার মধ্যে তো সে উনি কথা বলতে পারে অনেক না। আদব শিখাই ফেলছে। আচ্ছা, আপনার কোনো বক্তব্য তাহলে আমি তার কাছে এখন আপনি প্রশ্ন করেন, আমি তো কোনো হ্যাঁ, প্রশ্নই আমি হইল বলি। না। না, আমি বলছি উনি কোনো উত্তর দিবেন কিনা এই জন্য বলছিলাম। আমি ওনার বক্তব্যের উত্তর দিতে চাই না, কারণ হইলো এগুলো খুবই অদরকারি আলাপ। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এর চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আছে, হাম ইস্যু আছে, সড়কের ইস্যু আছে, আইন শৃঙ্খলা ইস্যু আছে।
নাসিরউদ্দিন পাটোয়ারির ইস্যুটা এটা তাদের ক্রিয়েট করা ইস্যু। তারা যেহেতু তাদের কোনো রাজনীতি নাই, হাঙ্গামা তৈরি করা, অস্থিতিশীলতা তৈরি করা, এগুলোর মধ্যে দিয়ে তাদের পলিটিক্যালি রেলিভেন্ট থাকার যে কুপ্রচেষ্টা, তারই একটা অংশ। হ্যাঁ, এখানে যদি কেউ কারো উপর হামলা করে থাকে, সেটা নাসিরউদ্দিন পাটোয়ারি হোক বা যেই হোক, পুলিশ তারা মামলা করবে, পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে, না নিলে তারা রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল হিসেবে তারা তাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করবে। কিন্তু এটাকে কেন্দ্র করে তারা যেই আপনার ফিকশন আটার চেষ্টা করছে, এবং আপনারা যেভাবে আলাপটা শুরু করলেন যে নুরুল হক নূরের উদাহরণ, তারপরে আওয়ামী লীগ, দেখেন ওই প্যারাডাইম থেকে বাংলাদেশ বের হয়ে গেছে। বাংলাদেশ এখন একটা কনস্ট্রাকটিভ মোডে আছে। এখানে যে কোনো রকম অ্যানার্কি, মব, কেওয়াটিক কন্ডিশনকে মানুষ এখানকার গণবিরোধী রাজনীতির অংশ হিসাবে দেখবে, এবং সেই গণবিরোধী রাজনীতিটাকে তারা যতটাই একটা ইন্টেলেকচুয়াল ফ্লেভার দিয়া এবং অন্যকে ডিফেম করার মধ্য দিয়া, হ্যাঁ, অন্যকে দলীয় দালাল বানানোর চেষ্টা এবং নিরপেক্ষতার একটা সংজ্ঞা। শুধু তাদের পক্ষে নতুন ফ্যাসিবাদ কীভাবে তৈরি হয়, শুধুমাত্র তাদের পক্ষে থাকলে আপনি সহি, অন্য কোনো দল করা যাবে না, অন্য কোনো মতের পক্ষে থাকা যাবে না, করলে আপনি দালাল। এই যে নতুন তারা রিয়েলিটি তৈরি করার চেষ্টা, হাসিনা এইভাবেই শুরু করছিল। ফলে হাসিনা ক্ষমতায় থেকে যেটা করছিল, তারা ক্ষমতায় না যেয়েই সেই জিনিসটা করার চেষ্টা করতেছে। সাহেব মুস্তাফিজ, আপনাদের পক্ষে থাকলে সহি, বিপক্ষে গেলেই দালাল। না, কি বলবো, ধরেন যে আপনি এমন মানুষকে আনছেন, তার বয়স তো হয়তো কম হয় নাই, কিন্তু তার যে ভাষা প্রয়োগ আমি আসলে খুঁজে পাই না, জন্য আসলে কই থেকে উঠে আসছে, আচ্ছা ঠিক আছে, আমরা তার ব্যাকগ্রাউন্ড কি, ভাই আমার না, আমার বেলায় তুমি বলছেন তো, উনি পরে আবার ব্যক্তিগত বলুক, উনি তো ভালোই বলতে পারেন। এই যে কুলাঙ্গার, তারপর এই যে কি পুরো মানে নোংরা ভাষা প্রয়োগ করলেন, এটা তো ওনারা আসলে প্র্যাকটিস করে, হয়তো তাদের ফ্যামিলি কালচারটা এরকম, হয়তো বাবা মা ভাই বোন একে অপরকে এরকম গালিগালাজ করে তারা অভ্যস্ত, তাই টকশোতেও তারা এই কুলাঙ্গার টুলাঙ্গার বলে ফেলতে পারে। তো ওনাকে আমি আলাদা করে রেসপেক্ট করতাম, কিন্তু আজকের পর আসলে সেই রেসপেক্টের জায়গাটা উনি ধরে রাখতে পারলেন না, কারণ এরকম একটা মানে হামলাকে, আক্রমণকে সে জাস্টিফাইড করতেছে। এইটা কোনো কথা হইলো? আমি হচ্ছে যে তারেক রেজার কথা কেন বললাম, সেখানে সালাউদ্দিন আহমেদ কইভাবে আসলো? আরে ভাই, সালাউদ্দিন আহমেদ হচ্ছে যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের আইন বিচার বিভাগ বা আইন এগুলো তো নিয়ন্ত্রণ করার দায়িত্ব তার আন্ডারে পুলিশগুলা কন্ট্রোল হইতেছে, তো আমি তার নিয়ে কথা বলতে পারবো না? সালাউদ্দিন আহমেদ ওনার পীর হইতে পারে, ওনার পিছনে পিছনে সে জীবনভর যাই করে দালালি না কি বলবো এগুলো করতে পারে, কিন্তু ভাই এটা তো আমার দেখার বিষয় না। আমার তো দেখার বিষয় আমার বাংলাদেশের স্বার্থ। আমার বাংলাদেশে প্রতিদিন মানুষ মারা যাইতেছে, প্রতিদিন গুলাগুলিতে মারা যাচ্ছে, ধর্ষণ হচ্ছে, তারপরে মানে প্রত্যেক দিন অনেক, মানে আপনি পেপার খোলেন, আপনার নিউজ দেখেন, এটা কারে দায় দিব? এটা বলবো যে ভাইয়া এটা আমাদেরই দায় মনে হয়, আমরা নতুন এনসিপি দল খুলছি, আমাদের মধ্যে ওই রাজনৈতিক শিষ্টাচার নাই, আমরা এটা ওইটা, কিন্তু আপনারা ভাই সবচেয়ে সেরা, আপনারা মানে খুবই ফিলোসফিক্যাল জায়গা থেকে অনেক তাত্ত্বিকতা ঝাড়তেছেন, প্রতিদিন একটা একটা করে নতুন নতুন বই পড়েন, অমুক বই পড়তেছি, তমুক বই পড়তেছি, আর আমি হচ্ছে যে অমুকের দালালি করতেছি, তাও যদি আমার যদি একটু ভাই একটা যদি পোস্ট দেয়। সো এইটা হচ্ছে যে তাদের রাজনীতি। এরকম দুই একটা মানুষজন তারা সেট করে রাখছে, প্রতিদিন টকশোতে এসে তারা এই দালালিগুলো করতে থাকে। তো দিস ইজ ভেরি আনফর্চুনেট। এবং এরকম একটা ঘটনাকে যারা 17 বছর ধরে, মানে উনি তো বিএনপির ছিল না, আমি যাদের বিএনপির কথা বলতেছি, যারা আসলে 17 বছর ধরে এই ত্যাগ করছে, পরিশ্রম করছে, মানে হামলার শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, তো আমরা তো আশা করছি যে এই মানুষগুলোর থেকে তো আমরা নতুন একটা রাজনীতি পাবো, যে তারা আসলে বিরোধী মতকে মানে হত্যা করবে না, বা বিরোধী মতকে যে হামলা করবে না, বা পুলিশ দিয়ে দমন নিপীড়ন করবে না। আমাদের দুইজন নেতাকে গুম করে ফেলছে, না এখনো তাদেরকে আটক দেখাই নেই। আপনি এটা বুঝতেছেন, মানে ইলেকশনের এখনো 3 মাস হয় নাই, যেখানে মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম অধ্যাদেশ সবকিছু তারা তুলে বলতেছে তারা নাকি অনেক কঠিন শক্তিশালী আইন তারা প্রণয়ন করবে। মানে উনিও অনেক আরে ভাই দেখেন, যদি না দেয়, বিএনপি যদি না করে, বিএনপি টিকবে না। ভাই এইসব বয়ানবাজি, ডায়লগবাজি তো আসলে এটা মাঠটা না। মানে আপনারা কিছু না কইরা যে ক্ষমতাটা পেয়ে গেলেন, কারণ বাংলাদেশের মানুষের কাছে অল্টারনেটিভ মনে হচ্ছিল না, যে হ্যাঁ দীর্ঘদিন ধরে 17 বছর ধরে একটা রাজনৈতিক দল লড়াই করছে, মানুষের এক্সপেকটেশন ছিল যে তারা অনেক সংগঠিত বা তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, তারা হয়তো দেশ চালানোর ক্ষেত্রে তাদের ওই সততাটা দেখাইতে পারবে। এই জন্যই কিন্তু মানুষ ভোট দিয়েছে। এটা নিয়ে ডিবেট আছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, অনেক কিছু হয়েছে, ঠিক আছে, কিন্তু তারপর আমি মনে করি যে বাংলাদেশের একটা বড় অংশের মতামত ছিল যে বিএনপিকে তারা ক্ষমতায় আনবে। আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যেই মুহূর্তে ক্ষমতায় আনলো এবং আনার পরে তারা যে কাজগুলো শুরু করলো, এটাও তারা ডিফেন্ড করে যাচ্ছে। সরকার তো মাত্র 3 মাস। তো ভাই 3 মাসে আপনি হচ্ছে যে আওয়ামী লীগের কায়দা আমাকে তুলে নিয়ে যাচ্ছেন। আপনি বলেন না, আপনার সাথে কথা বলবো, ওনার সাথে আমার কথা বলার আসলে ইচ্ছাটাও নেই। আপনি আমাকে বলেন যে আসলে আমি কি, মানে কাল এই নাসিরউদ্দিন পাটোয়ারির হামলাটায় আমার অন্যায়টা কি ছিল? মানে ওইখানে আমি কি করছি বলেন? আমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলাম, ওইখানে আমি কি অন্যায় করছি? আমি কি সেখানে বিএনপির নামে কোনো স্লোগান দিচ্ছি বা ইয়ে করছি? আমাকে কেন আপনি ডিম মারবেন? আপনি কেন আমাকে অস্ত্র মারবেন? বিরোধীতে যাইতে পারে না, এটা করবেন আপনি। আবার আমার
মানে আত্মরক্ষার জন্য যদি আমার কাছে কিন্তু থেকেও নাসিরউদ্দিন থাকে- পাটোয়ারি বক্তব্য নিয়ে বিএনপির নেতাদের অনেক বক্তব্য- আমি তো বলছিলেন। বললাম যে বক্তব্য নিয়ে তো আমি বললাম যে বক্তব্য নিয়ে আমি ডিফেন্ড করতেছি না, কিন্তু আপনি কি বক্তব্যের জন্য তাকে মারবেন, মেরে ফেলবেন আপনি তাকে এখন? না, এটা স্বীকার করছে না বিএনপি যদি যে তারা হামলা করেছে এটা এই জন্য দোষারোপ বলছেন। আপনি বক্তব্য দিয়ে ডিফেন্ড করেন, এই তো রনি ভাইয়ের মতো লোকজন তো আছে, তারা তো এরকম টাইপের বক্তব্য দেয়, কুলাঙ্গাটের মনে বলে ফেলে না, এই টাইপের লোক তো আছে, এই টাইপের লোকদের তো বলাইতে পারে। আমরা মনে কিন্তু এটা একটা বিরোধী- সমস্যা হচ্ছে যে কিন্তু আপনি তো গায়েত তুলতে পারেন না। আমরা এটা বিরোধী আপনি জায়গায়। স্বাধীনতা, এই যে নতুন যে আমরা জুলাই গণঅভ্যুত্থান পাইলাম, নতুন একটা স্বাধীন বাংলাদেশ পেলাম, সেখানে আপনি এই মানে সাহসিকতা দেখাইতে পারেন না। রেজাল্ট করে রনি আপনার কাছে আসবে, আপনি নিশ্চয়ই এর মধ্যে খেয়াল করছেন অনেকগুলো এই কয়েকদিন তো অনেকগুলো মন্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে, বিশেষ করে উপদেষ্টা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি এটি বক্তব্য দিয়েছেন ভায়োলেন্স নিয়ে। তিনি সরকারে বলেছেন যে ভায়োলেন্স করলে ভায়োলেন্সের উত্তর দেওয়া হবে, মূলত যে আমাদের চেয়ে ভায়োলেন্স আপনারা বেশি জানেন না। তো এই ধরনের বক্তব্য আসলে এই সময় সে রাজনীতিতে আসে কী ধরনের? দেখেন এই যে তাদের চেয়ে ভায়োলেন্স বেশি জানার কথা সত্য তো, কারণ তারা অস্ত্র নিয়ে ঘুরে সশস্ত্রভাবে তারা করবে। এবং একটা কনস্ট্রাকটিভ পিরিয়ডে আমি দেখেন আমার আগে যে আমার বক্তা যে বললো দেন কুলাঙ্গার শব্দটা তারা ইন্ট্রোডিউস করছে রাজনীতিতে, এবং আমার পুরা টাইমটার মধ্যে সে কীভাবে ইন্টারফেয়ার করছে। একটা তর্কের আদব হইলো আপনি পার্সোনালি অ্যাটাক করবেন না। সে শুরুতে আমি সালাউদ্দিনের পিছনে ঘুরি, হ্যাঁ আমি একটা পোস্ট পদবীর জন্য, এটা কমন ন্যারেটিভ, কারণ তারা হলে একটা পোস্ট পদবীর জন্য রাজনীতি করে। তাদের মাথায় এটা থাকে না যে একটা লোক পোস্ট পদবী না চেয়েও না করেও না আকাঙ্ক্ষা করেও একটা পলিটিক্যাল পজিশন নিতে পারে। এই সৎ রাজনৈতিক অবস্থান তাদের নাই। তাদের লোভ হইল পদ পদবীর দিকে, একটা পদ বাগাইতেই হবে তাদের, পদ ছাড়া তারা চিন্তা করতে পারে না। সে একজন মানুষ নিজে যেরকম অন্যকে তো সে ওইভাবেই চিন্তা করবে। ধরেন এই যে পুষ্কুনির এই পারে একজন চোর এবং ওই পারে একজন নামাজ পড়ার জন্য অজু করতে গেছে, চোর মনে করতেছে ও চোর, আর যে ওই পারে নামাজ পড়তে গেছিল সে মনে করছিল সে মনে নামাজের জন্যই আসছে। একইভাবে যেহেতু তারা শুধুমাত্র একটা পদ পদবী বাগাবে এবং সেটা দিয়ে লুটপাট করবে 18 মাসে যেটা দেখা গেছে, সেই জন্য তারা সবাইকে একটা পদ দিলেই রনি ভাই ঠান্ডা হয়ে যাবে। তারা জানে না যে আমাকে সমস্ত আমার জায়গার থেকে যতখানি দরকার, যতখানি আমার যোগ্যতা আছে তার চেয়ে অনেক বেশি বেশি পদ আমাকে অফার করা হয়েছে। আমি বহুবার বহু আলোচনায় বহু টকশোতে বলছি, কিন্তু আমি আমার যেটা কাজ সেটা আমি করি। আমি একটা লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্স পছন্দ করি। আমাকে এর আগে জামাতের সমর্থক বলা হয়েছে, আমাকে এর আগে এনসিপির সমর্থক বলা হয়েছে, এখন আমাকে বিএনপির সমর্থক বলা হচ্ছে। কারণ আমি বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়ার যে কনস্ট্রাকটিভ গঠনমূলক রাজনীতি যারা করে আমি তাদের সমালোচনা যেগুলো আমার দ্বিমত করি, আর যেগুলো কনস্ট্রাকটিভ মনে হয় সেগুলো আমি ডিফেন্ড করি বা সেগুলো নিয়ে আমি প্রশংসার দৃষ্টিতে আলোচনা করি। এই যে হাম নিয়ে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করা দরকার, বিএনপি এটা ফেল করছে। তেলের বিষয়গুলো বিএনপি ফেল করছে, বিএনপি প্রপাগান্ডাই ডিল করতে পারে নাই, সেগুলো নিয়ে আমার স্পষ্ট সমালোচনা আছে। কিন্তু লিবারাল ডেমোক্রেটিক একটা কনস্ট্রাকটিভ পলিটিক্স সবার আগে বাংলাদেশ নিতে, এগুলো আমি পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি বিএনপিকে ডিফেন্ড করি। কিন্তু তারপরেও তারা বারবার একটা ব্যক্তিগত নোংরা কুৎসিত জায়গা থেকে আমাকে আক্রমণ করে। সেই আক্রমণের কালচারটা তারা চর্চা করে যায়, পাটোয়ারির থেকে শুরু করে প্রত্যেকটা নেতা এবং টেলিভিশন টকশোগুলোতে এসে। আজকে দর্শকদের কাছে আমি বলবো যে আপনারা কাটপিস তারা এখান থেকে অবশ্যই প্রচার করবে, কাটপিসের জন্য তো তারা আসে, তাদের রাজনীতি কাটপিস এবং ফটো কাট। আপনারা টপ টু বটম আগার থেকে গোড়া আমার বক্তব্য শুনবেন। আমি কোথায় কোন প্রেক্ষিতে কুলাঙ্গার বলেছি, কেন বলেছি, আমি মনে করি কুলাঙ্গার সুলভ আচরণ যখন কেউ করে তখন তাকে বলা যায়। কারণ হইল এবং একটা পারিবারিক শিক্ষা, হ্যাঁ, আমি কোনো ব্যক্তিকে বলি নাই, কুলাঙ্গার সুলভ আচরণ যখন যারা করে তাদের বলা হয়। আমার মনে হয় আসলে এবং পারিবারিক শিক্ষার কথা যেটা বললো এটার মধ্য দিয়ে তারা যেটা করছে, যেটা করছে তারা কুলাঙ্গার ডাকছে একটা টক শো থেকে যায় কিনা যেমন করছে। এবং আজকে বাংলাদেশে দেখেন আজকে গণপ্রধানের শক্তি হিসাবে বলা উচিত, এটা কেমন গণপ্রধানের শক্তি হিসাবে শব্দগুলো ব্যক্তিগত আক্রমণ শুরু করছে তারা। উনি কুলাঙ্গারদের নিয়ে কি আসলে রাজনীতিতে রাজনীতি নাই তো, কিনা? তাদের রাজনীতি হলো চরিত্র হনন করা, যেটা আওয়ামী লীগের মডেল। 18 বছরের যে ন্যারেটিভ পলিটিক্স, এক দলের চরিত্র নির্মাণ আরেক দলের চরিত্র ধ্বংস, এটাই তাদের রাজনীতি। এই জন্য তারা ব্যক্তি আক্রমণ দিয়ে শুরু করে। আমার বক্তব্যের সাথে তার যদি 100% দ্বিমত থাকে, সে তার পিরিয়ডে কথা বলবে, তার টাইমে সে বলবে। হ্যাঁ, সে প্রোপাগান্ডা দেখ, সত্য মিথ্যা তথ্য দেখ, সেটা আমি আমার সময় ডিফেন্ড করব। কিন্তু আমাকে কি পুরোটা টাইম কথাই বলতে দেওয়া হয়নি, কথাই বলতে দিতে দেয় না। এবং আমার কথাগুলোকে প্রত্যেকটা জায়গায় ম্যানুপুলেট করে হাজির করা হয়েছে। আমি নাকি নাসিরউদ্দিন পাটোয়ারির আন্দোলন হামলা ডিফেন্ড করছি। আমি এই হামলাকে রাজনৈতিকভাবে আলোচনার যোগ্যই মনে করি না জাতীয় রাজনীতির ক্ষেত্রে। এখানে যেই হামলা করুক সরকারের কাছে দাবি জানানো হবে, অ্যারেস্ট করবে, বিচার হবে, কথা পরিষ্কার। সেখানে কোথায় হামলাকে ডিফেন্ড করা হইল? তারপরে তারা বারবার বলছে না আমি হামলাকে। এখানে সালাউদ্দিন আজকে তাদের আতঙ্কের নাম কেন? এই যে তারা কথা কথা শিলং সালাউদ্দিন বলে, আপনি দেখেন না শিলং সালাউদ্দিন পাকিস্তানের সাথে চুক্তি করছে। হ্যাঁ, তো সালাউদ্দিন সাহেবের আতঙ্কের নাম কেন? কারণ সালাউদ্দিন সাহেবের সাথে যুক্তি তর্কে পারা যায় না, এই জন্য তাকে ডিফেম করতে হবে। ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা, ডিফেম করা, এটা হলো ফ্যাসিবাদী রাজনীতির একটা প্রাইমারি লক্ষণ, যেটা তারা করছে বিরোধী দলে থেকে। ক্ষমতায় গেলে তারা কি করতো? তারা এই যে এখন দেখেন আপনার একটা উন্মাদনা ছড়াচ্ছিল, এই যে আপনার রামিসা হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনা নিয়ে আজকে যে ধরনের উত্তেজনা সমাজে, অস্থিতিশীলতা সরানোর চেষ্টা করা হচ্ছিল, এবং কিয়ামতের আলামত হিসাবে আমরা কি মনে করি যে দেখেন যে লোক
তাদেরই দলের এক নেতা যার বিরুদ্ধে নারী নিপীড়ন, হ্যাঁ, এবং এই ধরনের একাধিক অভিযোগে তার পদ স্থগিত করা হয়েছে, বিচার সভা বসানো হয়েছে, সে যখন তারেক রহমান বলল এটা সর্বোচ্চ শাস্তি হবে এবং বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড, সে কিন্তু মৃত্যুদণ্ড রায় ঘোষণা করে নাই, সে বলছে সর্বোচ্চ শাস্তি হবে এবং সর্বোচ্চ শাস্তি কি এটা আমরা সবাই জানি। তখন এটার আবার প্রতিবাদ করছে তারা, কিন্তু এটা নিয়ে কিন্তু আবার তারা শরিয়া আইনের জন্য এক ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি করার জন্য এখানে 10 নম্বর ব্লক করা হইলো, করা হলো, ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হইলো, একটা অস্থিতিশীলতা তৈরি করা হলো। এবং আমি মনে করি সরকারি ক্ষেত্রে এই পপুলিজম করতে গিয়া, হ্যাঁ, অবশ্যই অপরাধের বিচার হইতে হবে, কিন্তু বিচার এবং প্রতিশোধ দুই জিনিস। চরিত্র হনন করা, ন্যারেটিভ পলিটিক্স করা এবং অন্যকে হেয় করে, হ্যাঁ, আপনার জয়ী হওয়ার যে ব্যাড কালচারগুলো, আওয়ামী কালচার, দেখেন আওয়ামী লীগকে আমি একটা নফসানিয়াত কেন বলতাম, আপনি গণ অভ্যুত্থান করছেন, শেষ করে এখানে গণ অভ্যুত্থানের শক্তি মানেই চিরদিনের পবিত্র শক্তি। অনেক মুক্তিযোদ্ধা পরে ডাকাইত হয়েছে এবং বিপ্লব তার সন্তানদের খেয়ে ফেলে, আমাদের হচ্ছে উল্টাটা, আমাদের সন্তানরাই আমাদের গণ অভ্যুত্থান খেয়ে ফেলে। এবং আজকে তারা দেখেন, আজকে এখানে আমারে সম্মানিত করার দরকার নেই কোনো, আমাকে তারা যা খুশি তা বলুক, তাতে আমার কিছু আসে যায় না, কারণ আমি জানি হোয়াট আই এম ডুইং অ্যান্ড হোয়াট আই এম টেলিং। আজকে বাংলাদেশের মানুষের কাছে যারা যাক, বাংলাদেশের মানুষের কাছে তারা যাক, তাদের রাজনীতি নিয়ে যাক, তাদেরকে মানুষ কিভাবে দেখে এটা তারা নিজেরাই প্রমাণ পাবে, এটা প্রমাণ তারা রাস্তাঘাটে পাচ্ছে অলরেডি। সেটার জন্য সরকারকে, হ্যাঁ, ডেফিনেটলি তাদের অনিরাপত্তা, যেগুলো অন্য বাংলাদেশের একটা নাগরিক দেখি, অন্য একটা 8-10টা নাগরিক, সাধারণ শ্রমিক যেরকম নাগরিক হিসাবে রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা পায়, তাদেরও নিরাপত্তা পাইতে হবে। কিন্তু তাদের কুরাজনীতি, অপরাজনীতি, এগুলোর কারণে যখন জনসন্তোষ, হ্যাঁ, আসবে, সেগুলো কিন্তু সেই দায়ভার তাদেরই নিতে হবে, দায়ভার আপনাদের নিতে হবে। বলতেছে যে আপনারা আসলে রাজনীতি দায়ভার নিতে হবে, তার এই পারিবারিক অশিক্ষার যে দায়ভার আমরা নিব। ব্যক্তিগত আক্রমণ করেন আপনার কথা, কোথায় কত ব্যক্তিগত আক্রমণ করলো উনি যেভাবে, আসলে মানে ওনার মধ্যে কোনো রাজনৈতিক শিষ্টাচার আছে নাকি? এটা তো আমার কোশ্চেন, যে উনি যেভাবে আসলে প্রত্যেকটা বিষয়ে দলকে ডিফেন্ড করছে, মানে নিজে আসলে দল ডিফেন্ড করা যাবে, আমি আমার পজিশন ডিফেন্ড করতে পারবো না, এটাই ফ্যাসিজম। এই যে দাঁড়ান ভাই, কথায় যে ফ্যাসিজম এই ডায়লগটা একটু কম দিয়ে, আর এতজন এই যে ডিক্টেট করা, এটাও ফ্যাসিজম, যে আমি কোনটা কম দিব কোনটা বেশি দিব এটা ও ডিক্টেট করে দিবে। হাসিনা এটা করতো, মানে এই লোকটা, মানে আচ্ছা আপনি বলেন না, ওনার কি প্রবলেমেটিক একটা লোক, নিজে বলতেছে যে আমার সময় জানি কেউ কথা না বলে, আমি শুরুই করতে পারলাম, শুরু করা হইছে এইজন্য বলা হবে, এই কালচারটা শুরু করতে কিন্তু আগে সব তাল গাছে। আচ্ছা মুসাইব বলেন, উনি যোগ্য সালাউদ্দিন আহমেদের শিষ্য, আই রিয়েলি লাইক হিম ভাই। এই যে এত আগে বললো সে আমার খুবই অপছন্দ করে, আর আগে পছন্দ করতে পছন্দ করে, আজকে লাইক করে, দেখছেন তার মানে কন্ট্রাডিকশন পদে পদে এখন ইন্টারফেয়ার করা যাবে, কারণ আলোচনার ওটা লেভেল নাই। আচ্ছা আমি অ্যাপ্রিশিয়েট করব, আমি অ্যাপ্রিশিয়েট করতে পারতেছি না, এটা মোটেও ভালো হচ্ছে না। যেটা বলতেছি যে আপনারা আপনি যে কুলাঙ্গর তত্ত্ব যে দিলেন, আমার মনে হয় যে আপনি এদের মাঝখানে হয়তো বেড়ে উঠছেন। আমি নিজেও এটা এনসিপি এই রাজনৈতিক জায়গা থেকে রাশিদ প্রধানের আবিষ্কার। না আমি কি রাশিদ প্রধানের দল করি নাকি, আমার এনসিপি রাশিদ প্রধানের দল করে নাকি, এনসিপি জোট। ওরে বাবা, কি আপনার তাত্ত্বিকতা ভাই। আচ্ছা, তো যেটা বলতেছে যে উনি এনসিপি এটা ডিফেন্ড করছে, রাশিদ প্রধান এক জায়গায় কুলাঙ্গার বলতে পারছে, দেখো উনি হচ্ছে টকশোতে কুলাঙ্গার বলতে পারে, মানে তার রাজনৈতিক দৈন্যতা। এই যে এই কি বইয়ের নাম কি ভাই, আমরা তো পড়তে পারবো না, অনেক বড় বড় ইংলিশ বই পড়ে, পড়া এইসব জায়গা থেকে কুলাঙ্গার ওয়ার্ডগুলো খুঁজে বের করে ওনারা হচ্ছে যে মানুষের সামনে শোনায়। প্রত্যেকদিন একটা করে টক, আমি দেখি ফলো করছি, বুঝছেন, প্রত্যেকদিন একটা করে টক শোতে যায়, একটা করে চাপা মারার জন্য কোনো পড়াশোনা করতে না, চাপা মারার জন্য ফটো কাট আর হলো ভিউ কাট দিয়ে আসলে এই ফটো কাট আপনি নিজের কাছে রাখেন। আপনারা যে এজেন্সি খুলছেন, ওই সারাদিন বসে এইসব ফটো কাট নিয়ে থাকেন, ফটো কাট আমরা থাকি না, কারা থাকে এটা জানি, কথা বলার সময় আপনি তো কথাই বলতে দিচ্ছেন না, কথা বলতে দেন, তাহলে আপনার টাইমে একটু সুযোগ পাবেন না আপনি, দেখেন না, অসুবিধা নেই, আমার টাইমে সুযোগ পাইনি, এইজন্য ঠিক আছে বলেন। তো উনি এই ফটো কাটের মধ্যে থাকেন, ওনার ডিকশনের মধ্যে কুলাঙ্গার ওয়ার্ডগুলো থাকে, ওটা বলে দেয়, সেটা বাংলাদেশের মানুষ জানে কাদের ডিকশনারিতে থাকে। ঠিক আছে ভাই, আপনি একটু বলতে দেন, বলবো আমি ভাই, যদি অনুমতি দেন ভাই, একটু বলার সুযোগ দিবেন। আচ্ছা বলেন। তো দেখেন, শুধু যেটা হচ্ছে যে মানে ওনার ডিকশনারিতে কুলাঙ্গার ওয়ার্ড ছাড়া তো আর কিছু নাই, কথায় মানে সে 7 মিনিট ধরে কুলাঙ্গার কেন বলা হয়েছে সেটা জাস্টিফাইড করলো। রাশেদ প্রধান কোন জায়গায় কি কুলাঙ্গার বলছে সে এখন টক শোতেও বলতে পারবে, সে তার ফিলোসফিক্যাল জার্নিতে বই লিখবে হয়তো বা কুলাঙ্গার দিন নিয়ে, আজকে হয়তো একটা পোস্টও দিতে পারে যে এই কুলাঙ্গার সমাজে আমি বেঁচে আছি। প্রত্যেকটা জিনিস হলো মেনুবারিং করতে হবে, একটা লোক যখন সত্যটা শুনে ফেলে না, স্যাত করে ওঠে, মানে ওনার এই স্যাত করে ওঠার স্বভাবটা আসলে খুবই ইন্টারেস্টিং। তো যাই হোক, মিথ্যা বলাটা, সুন্দর করে মিথ্যা বলাটা, নম্রভাবে মিথ্যা বলাটা, এত সুন্দর বয়স হইছে কিন্তু আসলে অভিজ্ঞতা পারে না, এই ছোট বাচ্চাদের মতো করে আচরণ করছে। এরা খুব অভিজ্ঞ, মানে বয়সের আগে পাইকা গেলে যেমন হয়, যে ঝগড়া উপভোগ করছে, বলেন প্লিজ, আপনি বলেন। মানে বয়সের আগে পাকলে যেরকম হয়, দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি সিম্পটমটা
আর শুধু ভাই, আমরা তো পাটোয়ারির মধ্যে না, এই পরিবেশে সবার বড় হই নাই মধ্যে ভাই। ছড়াই গেছে। মানে কুলাঙ্গারদের মধ্যে আমরা বড় হই নাই যে আসলে আমরা অনেক চেষ্টা করতেছি আচ্ছা, তার পর্যায়ে যাওয়ার জন্য। কুলাঙ্গার হয়ে উঠতে পারতেছে হ্যাঁ, না। তারপরে ধরেন যে আপনার মতো আসলে কুলাঙ্গার হয়ে উঠতে পারতেছেন না, right? রাইট, এটা খুব হ্যাঁ, ভালো বলছেন। তো যেটা বলতেছি কুলাঙ্গার ভাই, হয়ে উঠতে পারতেছে না, অনেক চেষ্টা করে। আমার ভাই, যেটা বলতেছি যে এই যে উনি যে এতক্ষণ ধরে এই কুলাঙ্গার বেগুলান বলে, এটা খুবই আসলে আনফরচুনেট। মানে বাংলাদেশের রাজনীতিতে টকশোতে বসে যদি আমরা এরকম কথাবার্তা বলি, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা বাংলাদেশের রাজনীতিতে বলতেছি বারবার যে আমি ভিন্ন মত প্রকাশ করবই, আমি ওনার সাথে ডিফেন্ড করব, মানে আমার আর ওনার মত এক হবে না, কিন্তু আপনি আমার কিছু কিছু বিষয় ধরেন আমার উপর হামলা হলো, ধরেন ওনার উপর যদি আজকে হামলা হতো, আমি এটা ধরেন আমার দলের লোক করলে আমি বলতাম যে ওর আগে আমি বিচার চাই। মানে এটাই তো সেই সুস্থ রাজনৈতিক চর্চা। আপনি নাহিদ ইসলাম আমারে ধরেন যে এই সারাদিন হচ্ছে যে এই স্যাবলামি, এই দালালি, এই ক্যালামুই এগুলো করার জন্য আমাকে হয়তো অনেক বড় প্রাইস পোস্টিং করবে, তো আমার নিজস্ব কোনো ব্যক্তি সত্তা নাই। আমি দাবি করতেছি আমি 17-20 বছর ধরে বাংলাদেশের জন্য পলিটিক্স করতেছি, বাংলাদেশের জন্য লিখতেছি, বুদ্ধিভিত্তিক চর্চা করতেছি, কিন্তু এরকম অশ্বডিম্ব মানে গর্ধব মার্কা কাজকর্ম করে বা কথাবার্তা বলে তাহলে কি প্রমাণ দিচ্ছি আমরা? এবং এই মানুষগুলোর সাথে আমরা টকশোতে বসতেছি, আবার তাদের মতো করে নিচে নেমে তাদের মতো করে কথা বলতে হচ্ছে। তো এটা তো বলেন ভাই, আসলে এটা খুবই কষ্টজনক। এটা ভাই খুব দুঃখজনক না ভাই? খুব দুঃখজনক। ভাই আপনি কি থিয়েটার আর্ট পারফরম্যান্সও ছিলেন নাকি? না, তোমাদের মধ্যে নাটক বাস্তব আর কেউ না ভাই, এটা তো আপনি খুব ভালো তোমরা করেন। হলো লাইভ রিয়েলিটির আপনি মধ্যে আপনি পারফরম্যান্স আর্ট করতে পারেন। বিএনপি তে ধরেন কমেডি, রাজনীতিকে কমেডি জায়গা নিয়ে গেছে তারা, এখন সব জায়গায় কমেডি খুঁজে পায়। কমেডি শো নাকি কি জানি করতেছেন, পলিটিক্যাল কমেডি শো। কমেডি তোমরা তো কমেডি করলে আমরা করব না? তো ভাই আপনারা এই নাটক সিনেমা করেন বা যাই করেন না কেন, বাংলাদেশের মানুষের সাথে খেলেন না। কারণ আপনি তো ধরেন যে এখন হয়তো পাসপোর্ট লাগাইছেন, ভিসা টিসা হয়তো লাগাইছেন, পালাবেন, কিন্তু মানে ওই সুযোগটা পাবেন না। মানে আপনারা যে নতুন ওই আওয়ামী লীগের যেই বুদ্ধিভিত্তিক যারা ছিল, যে দালালা দলদাস যারা ছিল, সেই জায়গায় রোলটা প্লে করার চেষ্টা করছেন, তো সেটা করে না পার পাবেন না। আপনি মনে করতেছেন যে কই নাসিরউদ্দিন পাটোয়ারি কই সাধারণ জনগণ হচ্ছে ইয়ে করলো, তাকে তো উল্টা সাধারণ জনগণ এখানে সেভ করছে, সেখানে আরো মানুষ নেমে আসছে, বরঞ্চ আপনারাই তো এখানে আসলে আরো দ্বিধায় পড়ে গেছিলেন, কি করবেন, একদম বিপদে পড়ে গেছিলেন। থানা পুলিশ সবাইকে, প্রশাসনকে নিয়েও দেখা যাচ্ছে যে আপনারা পেরে উঠছিলেন না। এই হচ্ছে আমাদের জনপ্রিয়তা মাটির তলায় চলে গেছে, তলানিতে চলে গেছে। আর আপনারা সালাউদ্দিন আহমেদের মানুষ দেখলে ভুয়া ভুয়া করে, এত বিজ্ঞ এত পণ্ডিত একটা লোক, তারে হচ্ছে যে সে গেছে, তারে হচ্ছে মানুষ ভুয়া ভুয়া করতেছে। ওখানে সব এনসিপির লোক, স্টেডিয়ামে হচ্ছে সে খেলা দেখতে গেছে, তার ওই পুত্ররে নিয়ে, সেখানেও সব ভুয়া ভুয়া করছে। আমি বুঝলাম না, মানে বাংলাদেশের সব মানুষ কি এনসিপি জামাত এত লোক হয়ে গেছে? মানে স্টেডিয়ামে গ্যালারি ভর্তি মানুষ এনসিপির হইতে পারে, কারণ আসিফ মোহাম্মদ সজীব যে পরিমাণ লোকজন বসাইছে, সব মনে স্টেডিয়ামেও লোকজন দর্শক সে ভাড়া করে আনে, স্টেডিয়ামে ভুয়া ভুয়া করে, রাস্তা দিয়ে হাঁটলে ভুয়া ভুয়া করে, আর হচ্ছে যে মানুষের নাকি আমাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। একদম শেষ সময় আসি, গুনে 3 মিনিট করে এক একজনকে দিতে পারবো। আমি তো রেজাল্ট কম রনি, আপনার কাছে জানতে চাই একটু, আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে, বিশেষ করে মাহফুজ আলমের সাবেক উপদেষ্টার স্ট্যাটাস নিয়ে। আসলে এই সময়ে এসে এই আলোচনাটা কতটা প্রাসঙ্গিক, এবং আসলে কি আওয়ামী লীগ ফিরে আসার কোনো আশঙ্কা আছে কিনা? জি, আওয়ামী লীগ ফিরে আসার আশঙ্কা আছে বলতে, আওয়ামী লীগ দলগতভাবে ফেরার কোনো সুযোগ নেই, যেহেতু একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বিতাড়িত শক্তি, কিন্তু আওয়ামী লীগ ইজ দেয়ার। আওয়ামী লীগ একটা নবস্থানিয়াত। এই যে যারা আপনার ভিকু সিনড্রোম যেটা বলে রাজনীতির, যারা হলো পলিটিক্স অফ ভিকটিমহুড, একটা মাইর খাবে, মাইর খাওয়ার আয়োজন করবে, হ্যাঁ, নিজেরা মবের মধ্যে থাকবে, এনার্কিস্ট তৈরি করবে, হ্যাঁ, তৈরি করার মধ্য দিয়ে তারপর ওই ভিকটিমহুডটাকে পুঁজি করে একটা রাজনীতি করার চেষ্টা করবে। এইটা আওয়ামী লীগের সিনড্রোম। তারপরে মাইরাও জিতবে, কাইন্দাও জিতার চেষ্টা করবে, হ্যাঁ। তো এই জন্য দেখবেন যে আপনি এর আগে প্রশ্ন করছেন আসিফ মাহমুদ সজীব, আমরাও ভায়োলেন্স করতে পারি, তার মানে তারা পলিটিক্সটাকে একটা এই জায়গায় নিয়ে যেতে চায়। আরেকটা হলো, এটা হলো গ্রেট ম্যানুপুলেটর, এখানে যারা ওদের হয়ে কথাবার্তা বলে, মানে ব্যক্তি নির্বিশেষে কম বেশি সবাই, 2-1 ব্যতিক্রম বাদে, এখন আর ব্যতিক্রম দেখা যায় না। আমি যাদেরকে ব্যতিক্রম মনে করছিলাম তারাও ব্যাপকভাবে, হ্যাঁ, তাদের চরিত্র দেখাইছে। তারা যেটা করে সেটা হলো যে ম্যানুপুলেট করে। যেমন আপনি যে প্রশ্নটা করবেন সেই প্রশ্নে তারা থাকবে না, তারা ধরেন সালাউদ্দিন ফোবিয়াতে ভুগবে। এখানে আজকের আলোচনায় সালাউদ্দিন কোনো প্রসঙ্গ নাই, ইস্যু নাই। সে গেল কোন দিকে? তো মানে নিজের কথার সাথে নিজে করে না, না আমার সাথে বিষয় ইন্টারভিউ করতে আমি করব এখন। তারপর তারা প্রসঙ্গের মধ্যে ঘুরায় এবং তাদের এই যে কৃত্রিম জনপ্রিয়তাবাদ এগুলো তৈরি করার মধ্য দিয়ে এই সবগুলো আওয়ামী সিনড্রোম, মজার দেখেন, এগুলো সবগুলো আওয়ামী সিনড্রোম। একটা সে ঘুরে ফিরে চলে গেল। আচ্ছা, এই যে 3 মিনিট করে আমরা সময় দিই। ভাই আপনি বুঝছেন কোশ্চেন কি করছে ভাই? তার মানে এই যে কৃত্রিম জনপ্রিয়তাবাদ, এটা সবগুলো আওয়ামী সিনড্রোম যেগুলো তারা চর্চা করে। আমি বুঝিনি, আমি আপনার মধ্যে এত জ্ঞানী না, তো এইজন্য বুঝি নাই। আপনি অনেক জ্ঞানী, একটু বই পড়েন, আপনি তো আমাদের ছাত্রী কথা বলেন। তো সেই এই যে আওয়ামী যে সিনড্রোম প্রশ্নটা করছেন ওটার উত্তরটা দেন। আচ্ছা বলুন না, বলুন। আচ্ছা ভাই আচ্ছা ভাই ভাই চলে যাওয়া উচিত আমার মনে হয়, কারণ উনি কথা বলতে পারেন না। আচ্ছা বসেন প্লিজ, আচ্ছা প্লিজ ভাই, আপনার প্রোডিউসারকে আমি বলছিলাম যে এদের কাউকে ডাকবেন না। আচ্ছা ভাই প্লিজ বাংলাদেশের জনগণ দেখবে। ভাই দেখেন নাটকটা কিভাবে করলো দেখছেন?
রনি ভাই হ্যাঁ আচ্ছা রনি এই ভাই, জন্ম please, পরিচয় please, ঠিক ছিল না please, কিনা দেখেন প্লিজ ওনার ওই জন্ম পরিচয় না আলাদা জায়গায় আবার চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা সাহেব মুস্তাফিজ যদি হ্যাঁ। এই যে আওয়ামী লীগ ফেরার নিয়ে একটা আসলে কি আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা? তার আগে যে ওনারা নিয়ে বলি যার অনেক জন্ম পরিচয়, দেখেন আপনি কোশ্চেন করলেন আওয়ামী লীগ ফিরে আসা না আসা নিয়ে, এবং তিনি যখন তার বয়ানগুলো দিচ্ছেন বলতেছেন যে দেখেন এনসিপিকে যেটাই কোশ্চেন করে আপনি সালাউদ্দিনের দিকে যাচ্ছেন। এখন ভাই আইন শৃঙ্খলা নিয়ে যদি আপনি আমাকে কোশ্চেন করেন, সালাউদ্দিন আপনি আমাকে বলেন, আপনার সাথে আমি কনভারসেশন করি, আইন শৃঙ্খলার যে অবস্থার পরিণতি হচ্ছে সেটা আমি কাকে দায় দিব বলেন? আচ্ছা উনি যদি নাই আমরা না না এটা আপনার সাথে আমি কথা জি, জি, বলছি, জি। এটা আমাকে একটু বলেন যে এটা কাকে দায় দেওয়া হচ্ছে। অবশ্যই যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি। তা এটাকে আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলতেছি? আচ্ছা May I? হ্যাঁ মানে মানে তো তারপরে দেখেন তাকে আপনি যখন বললেন যে আওয়ামী লীগের আসা না আসা এটার প্রসঙ্গে, সে ডিরেক্ট হচ্ছে যে এনসিপি নিয়ে তার বয়ান শুরু করে দিল। মানে এত মানে এবং তার ভাষা দেখছেন আপনি, জন্ম পরিচয় ঠিক নাই, কুলাঙ্গার, মানে মাই গুডনেস, আমি শিওর যে সে আসলে কোনো মানে ওইসব মানে আমি ওই ভাষাগুলো দিতে চাচ্ছি না, ওই জায়গা থেকে আমার মনে উঠে আসছে। আচ্ছা যেহেতু উনি মানে নাই আমরা যেহেতু তার আসলে বংশ পরিচয় বা পিতামাতার পরিচয় আচ্ছা, নাই, আমরা- এই রেজওয়ান আচ্ছা উনি যেহেতু নাই আমি আমার নাম কি যেন পুরো নাম? আচ্ছা রেজাল করিম রনি। রেজাল করিম রনি। আমি যেহেতু নাই রেজাল করিম রনির যেহেতু আসলে নিজেরই ওই পরিচয়টা নাই, সে আসলে ছোটবেলা থেকেই হয়তো বা অনেক মনোক্ষুণ্ণ থাকতো মানুষকে এইভাবে ডিফেন্ড করে। আচ্ছা উনি যেহেতু নাই আমরা উনি বলে চলে গেল, এটা কেমন কথা? আপনি তো থামানো নাই, আপনি উপস্থাপক হিসেবে এরকম একটা না, উনি আমি এরকম কোন শব্দ চয়ন করছি না, না, আমি কোন এরকম বলছি কুলাঙ্গার, এই জন্ম পরিচয় ঠিক না, আমি না এরকম আমরা কোনো একটা এগুলা word বলছি এন্ডোর্স কিনা? করি না আসলে মানে ব্যক্তিগত আক্রমণ তাইলে আমরা endorse উনি করি এরকম না। কথা তো বলতে পারেন না, endorse এবং করি আপনি না সেটাকে প্রশ্রয় দিচ্ছেন। না না আমরা এন্ডোর্স করি না আসলে। ঠিক আছে আমরা হ্যাঁ, তো সেটা বলতেছে তার নিজের আসলে জন্ম পরিচয় ঠিক নাই, বা আমার মনে হয় যে পুরো শোটা জনগণ যদি দেখে এই যে এই লোকটা আসলে এবং আমি হচ্ছে আলাদা করেছে বিএনপি যারা দেখতেছেন যে আমি স্পেশালি ওই 5টির তত্ত্বের জনক যিনি আমাদের এই ওনার নাম কি, পুরো নাম কি? রেজাল করিম রনি। রেজাল করিম রনি। আচ্ছা, তো রেজাল করিম রনিকে আপনারা প্লিজ আচ্ছা, একটা কোনো একটা পদ দেন, লোকটা মানসিকভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে আচ্ছা গেছে, আমরা আজকে টকশো ছেড়ে লোকটা আসলে চলে গেছে। আচ্ছা আমরা আজকে মনে হয় আলোচনা এখানে শেষ করি। ধন্যবাদ আপনারা একটু দিয়েন যে যারাই আছেন দায়িত্বশীল লোকটা অনেক চেষ্টা করতেছে আপনাদের দর্শক জন্য। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করি। আগামী পর্বে নিশ্চয়ই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএনের সঙ্গে থাকবেন।